বই নিয়ে আড্ডা দিতে বসা হয় সোমবারের সন্ধ্যাবেলা, আপনারা জানেন। আজকে আবার একটা সোমবারের সন্ধ্যাবেলা নতুন একটা এপিসোড। আজকে আমাদের এই সাহিত্যভিত্তিক অনুষ্ঠানে সাহিত্যের আড্ডায় উপস্থিত আছেন নাট্যকার, প্রাবন্ধিক, অনুষ্ঠানের উপস্থাপিকা, অধ্যাপিকা অয়ন্তিকা ঘোষ। অয়ন্তিকা, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ শিবাশিস দা। আমিও তোমাকে সম্বোধনটা তুমিই করি। অবশ্যই, তুমিই তো বলবো, আমরা দীর্ঘদিনে পরিচিত, আমাদের বহু বছর আমরা পরিচিত, এবং তুমি আমাকে অনেক শৈশব থেকেই চেনো, আমার নাটক দেখেছো, সে অনেক বছরের কথা। তোমার সঙ্গে আড্ডা দিতে তো বেশ ভালোই লাগবে। আর ভয় ভয় একটু হচ্ছে বটে, কারণ তুমি মূলত আগে লেখক, কবি, আর আমি কবিতা থেকে অনেক দূরে নাটকে। যদিও মোহিত চট্টোপাধ্যায় বলেছিলেন যে কবিতার সঙ্গে নাটকের চুম্বনটা খুব জরুরি, কিন্তু তবু একটু ভয় ভয় তো লাগছে। না না, ভয়ের কিছু নেই। অয়ন্তিকা ঘোষ, আমাকে ব্যক্তিগতভাবে অনুষ্ঠান উপস্থাপনা করতে হতো আকাশবাণী, যে আমাদের FM প্রচার তরঙ্গে, সেখানে অয়ন্তিকার সঙ্গে দীর্ঘদিন আমাদের সময় কেটেছে অনুষ্ঠান করে। তো তোমার এই যে লেখালেখি, প্রথমে যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানটা মূলত সাহিত্যভিত্তিক, তবুও সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার যারা বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে থাকেন তাদের জীবনের ওই অংশগুলো সম্পর্কেও তো পাঠকের একটা আগ্রহ থাকে, আমরা সেসব দিকেও আলো ফেলার চেষ্টা করি। প্রথমে চলে আসি লেখালেখি আর সাহিত্যের কেন্দ্রে। তুমি এই যে প্রবন্ধ লিখছো, নানা রকমের প্রবন্ধ লিখছো, একই শুধু তুমি একটা সময় অধ্যাপনা করেছো কলেজে, তোমার ছাত্র জীবন, বা পরে তুমি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হয়েছো, অধ্যক্ষা হয়েছো, এইসব কারণে, একাডেমিক কারণ, নাকি তোমার আলাদা রকম জীবনগত কারণেও প্রবন্ধ লিখতে হয়েছে? অদ্ভুতভাবে আমি হচ্ছি বাবা মার খুব বাধ্য সন্তান। বাবা আমাকে মনের মধ্যে ছোটবেলায় ঢুকিয়ে দিয়েছিল যে হলে প্রাবন্ধিক হয়েও, কেননা নারী প্রাবন্ধিকের সংখ্যা কম, সুতরাং তুমি ওই জায়গাটা চাইলে অনেকটা দূর এগোতে পারো। আর আমাদের বাড়িতে বাবা এবং মায়ের জড়ো করা, যেহেতু তারা দুজনেই বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী, সেহেতু অনেক বই। এবার আমার ইংরেজি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল। প্রসঙ্গত একটু বলে দিই যারা দেখছেন তাদের জন্য, প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সৌমেন্দু ঘোষ এবং জয়তী ঘোষ অয়ন্তিকা ঘোষের বাবা এবং মা। মাসিমা আমাদের ছেড়ে চলে গেছেন, মেসোমশাই আছেন, তার সঙ্গে তাদের নাটকের কাজকর্মও কিন্তু অয়ন্তিকা, অভিনেত্রী অয়ন্তিকা, নির্দেশিকা অয়ন্তিকা সেই সব কাজ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার শুনি। হ্যাঁ, তো প্রবন্ধের জায়গাটা তো বাবা এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু মাঝে মধ্যে ছোটবেলায় যেমন সবাই একটু লুকিয়ে কবিতা লেখে, সেরকম লিখতাম। তো সেগুলো কাউকে দেখানোর মতো ছিল না, বাবা মাকেও দেখাতাম না, বন্ধু বান্ধবদেরও না। তারপর আস্তে আস্তে মনে হলো একটা একটা করে লিখি কিছু একটা বিষয়, এবং প্রবন্ধের বিষয়, ভালো লাগার বিষয় হচ্ছে নাটক তখন প্রথম থেকে। তো অনেক কাকু জেঠুরা যারা একটু ধরো গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক, বা পরবর্তীকালে অসময়ের নাট্যভাবনা বা অন্য গণনাট্য পত্রিকার সম্পাদক, তারা বলতে শুরু করলেন যে এই বিষয়ে নাটকটা তুমি দেখে এসে লেখো, তারপর নাটকগুলো বিষয়ে লেখো। এরম করতে করতে লেখাটা বাড়লো, এবং আমি ভীষণ ফ্যান বলতে পারো অলোক রঞ্জন দাশগুপ্তের প্রবন্ধের, যার জন্য আমার ওনার প্রবন্ধ পড়তে পড়তে, আমি শঙ্খ ঘোষ অনেক পরে পড়েছি, তো আমার প্রবন্ধে একটু যেটা বুঝতে পারতাম, প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় অরুণ কুমার ঘোষ আমাদের অধ্যাপক ছিলেন, তিনি মানে খাতা কেটে রক্তাক্ত করে দিতেন, ওইভাবে আমার শব্দচয়ন লেখার। তারপরে গবেষণা কাজের জন্য লেখা লিখলাম, রবীন্দ্রনাট্য সমালোচনা এবং তার ইতিহাস, সামগ্রিক মূল্যায়ন। এবং তারপর বই বলতে, তার আগে তো অনেকগুলো 30টা মতো লেখা বেরিয়ে গেছে, মানে ছোটোখাটো প্রবন্ধ। তা বই বলতে ওই গবেষণার বইটাই প্রথম বই, যেটাকে এডিট করে বই করলাম। দ্বিতীয় বইটার বেলায় আমি ভাবছি, আমাদের খুব বন্ধুত্বের একটা পারিবারিক আবহাওয়া, তো ছোটোবেলায় ওই খাবার টেবিলে রাত্রিবেলা যে যার কাজ সেরে এসে গল্প, তখন বাবা মার সঙ্গে আলোচনা করতে করতে বললাম যে আচ্ছা, যে অনেকগুলো থিয়েটার সম্পর্কে প্রবন্ধ লিখে যদি একটা বই করি কেমন হয়।
তার নামকরণটা আগে চটপট ভাবো দেখি তোমরা। এরম করতে করতে আমার দ্বিতীয় বই, নাটক, নাট্য ও নন্দিত চর্চা। তৃতীয় বইটা আমার প্রবন্ধের বই নয়, তৃতীয় বইটা কিন্তু আমার শ্রব্য নাটকের বই। মানে আকাশবাণীতে এ যাবৎ, মানে তখন যবে বেরিয়েছে, এটা 17-18 সাল হবে, ততদিন পর্যন্ত যে শ্রব্য নাটকগুলো অভিনীত হয়েছে, আকাশবাণীর বন্ধু বান্ধবরা, তাদের মধ্যে তুমিও ছিলে, সবাই মিলে আমাকে একটা শ্রব্য নাটকের বই করার জন্য কথা বলেছিল। মানে তোমার এই লেখা নাটকগুলো আকাশবাণীতে অভিনীত হয়েছে? প্রত্যেকটা। এবং বনানী মুখোপাধ্যায়, উনি আমাকে বললেন, নাট্যকার, যে তোকে বই করতেই হবে। তখন আমি এই মৌলিক বইটা লিখলাম। আর আগের দুটো বইয়ের নেপথ্যে মূল, মানে বই প্রকাশের নেপথ্যে মূল যিনি, সোহরাব হোসেন, তিনি আমার সহকর্মী ছিলেন আমার আনন্দমোহন কলেজে, আগে যেখানে চাকরি করতাম। অন্যান্যরা তো আছেন, বাবা মা, মানসবাবু। আচ্ছা, তোমার একটুখানি প্রবন্ধের রচনা শৈলীটা কেমন, স্বাদ গ্রহণ করার জন্য একটু পড়ো দেখি, আমরা শুনি। এটা অবশ্য অনেক সময় বদলে গেছে, কারণ কোনোটা 2014, কোনোটা তারপরে লেখা। তো আমরা রচনা শৈলীটাই জানতে চাই একটু। হ্যাঁ, তথ্য বা দৃষ্টিভঙ্গি পাল্টালে কোনো যায় আসে না। প্রয়াণের সময় শুনেছি রবীন্দ্রনাথের চুল দাড়ি ওপড়ানো হয়েছিল ব্যক্তিগত সংগ্রহে রাখার উন্মত্ততায়। ক্ষিপ্ত জনতা গেট ভেঙে দিয়েছিল নিমতলা শ্মশান ঘাটের। ভিড়ের ঠেলায় পুত্র রথীন্দ্রনাথ পৌঁছতেই পারেননি পিতার মৃতদেহের কাছে। ভাগ্যিস জনতা সব ব্যবচ্ছেদে উৎসাহী হয়নি তখন, কোষগুলো খুঁড়ে দেখবে বলে। কি দিয়ে তৈরি হয় রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথকে আমি ভাঙবো, ছিঁড়বো, যা খুশি করব, সেসব আমার নিজস্ব ব্যাপার। রবীন্দ্রনাথও সে কথা জানতেন। মৃত্যুর আগে সেই জন্যেই তার ঠোঁটে লেগেছিল ক্ষীণ কৌতুকের হাসি। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটা বেশ মনে ধরে আমার। রবীন্দ্রনাথ গণের, জনের, ব্যক্তির, সমষ্টির দুই সত্যি। তিনি নিজে সমাজের যে কোনো শ্রেণীর মানুষের সঙ্গে দেখা করতেন। ব্যক্তিগত শোকের দিনেও কোনো প্রজার মনস্কামনা ফেরাননি। আবার চূড়ান্ত কৌশলে একা হয়ে বেছে নিতেন প্রশস্ত ছাদে রাখা হেলানো চেয়ার। একা হওয়ার অমরত্বেই তো নতুন নতুন সৃষ্টি প্রাণ পায়। গণমাধ্যম নিয়ে রবীন্দ্রনাথের আকর্ষণ ছিল বলেই কলা প্রয়োগে মঞ্চ, চলচ্চিত্র, চিত্র প্রদর্শনীর প্রচারকে তিনি সমর্থন করেছেন। একটা গোটা জাতিকে বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার অভিপ্রায়ে প্রতিষ্ঠান গড়ে তার প্রসার ও প্রচার চেয়েছেন। তাই তো পিনাকি ঠাকুরের কবিতায় আজও সমুদ্র থাক, পাহাড় বাজে, বিচ্ছিরি নলবন, রেলগাড়িতে ছুটির বাঁশি, শান্তিনিকেতন। বোঝা যায় আজ রবীন্দ্রনাথ নিজে না চাইলেও গণমাধ্যম তাকে চাইছে, আত্মস্থ করছে তাকে গণজীবন। বাহ, সাংঘাতিক, ঝরঝরে, রীতিমতো ঝরঝরে ভাষা দেখলাম। খুব একটা তৎসম, আক্রান্ত ইত্যাদি নয়, মানে অধ্যাপক অধ্যাপিকা সুলভ নয়। তো এরপরে তুমি নাটকের যে প্রবন্ধগুলো লিখতে শুরু করলে, সেখানে নিশ্চয়ই তোমার ওই যে গবেষণা একাডেমিক ব্যাপারটা, সেটা তো ততটা ছিল না, কারণ তুমি তো নাটকের মেয়ে। তুমি দীর্ঘদিন অভিনয় করেছো, প্রযোজনার সঙ্গে ঘুরে বেরিয়েছো মফস্বলের মঞ্চে মঞ্চে, তাই না? তুমি তোমার দেখা জীবনকে অনেক বেশি লিখতে পেরেছো বলে মনে হয় নাকি? হ্যাঁ, অনেকটাই। মানে আমি কিন্তু মূলত পড়াশোনা করেছি, অদ্ভুত ব্যাপার, কথা সাহিত্য নিয়ে, ছোট গল্প উপন্যাস নিয়ে। তারপর প্রয়োগকলায় নাটককে নির্বাচনের কারণে নাটকই আমার প্রবন্ধের বিষয়বস্তু হয়ে গেল। কি অদ্ভুতভাবে। বেশ, আমরা আসবো অয়ন্তিকার নাটক নিয়ে সেই সব লেখালেখির কথায়। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে, কেউ আর যাবেন না, চলে আসছি একটা ছোট্ট বিরতির পরেই।